আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সুখ পাগলের মতো কান্না করছে। মায়ের মৃত্যুর রেশ যেন তাকে ধ্বংস করে দিচ্ছে। মাকে নতুন করে একটু দেখা আর ছোঁয়ার ইচ্ছায় মরুভূমি হচ্ছে হৃদয় জমিন। জ্ঞান ফেরার পর প্রায় ঘণ্টাখানেক সে চিৎকার করেই কেঁদেছে। ভীষণ কান্না যাকে বলে। দম বন্ধ কর কান্নার দাপটে নড়ে উঠেছে পরিবারের প্রতিটা সদস্য। অবশেষে কাঠখোট্টার ন্যায় সানজিদা বেগমের কঠোরতার দেয়াল ভাঙল। সুখের কাছে এসে পরম মমতার আলিঙ্গনে জড়িয়ে নিল তাকে। মাথায় হাত বুলিয়ে রাজ্যের স্নেহ ঢেলে দিয়ে বলল, আমি কখনোই তোমার মা হতে পারিনি। সত্যি বলতে আমি মা কিংবা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখিনি। আমি আদৌ মানুষ হওয়ার যোগ্যতা অর্জন করেছি কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ। তবুও আমি তোমায় বলছি, পৃথিবীতে ভালো মানুষ খুব অল্প সময়ই বেঁচে থাকে। তোমার মায়ের চলে যাওয়াটা হয়তো নির্মম ছিল, কিন্তু বিশ্বাস করো সে আজ ও আমাদের আশেপাশে আছে। অনুভব করলেই তুমি বুঝবে তোমার মা কত গোপনে লুকিয়ে আছে তোমার হৃদয় মাঝে। মায়েরা কখনো মরে না। সুখ থামে না, বরং এ কথাগুলো তার কান্নার পরিমাণ দ্বিগুণ করে দেয়। এই জীবনে এত কান্না সে কখনো কাঁদেনি, আজ কাঁদছে। মাকে সে কখনো দেখেনি, কিন্তু তবুও কাঁদছে। মায়ের সাথে সন্তানের টান যে এখানে। চারপাশে আধার করে ভীষণ বাতাস, ধুলোবালি উঠছে। বিকেল বেলাটা যেন গভীর রাতে রূপান্তরিত হলো। সুখ আচমকা খাট থেকে নেমেই ছুট লাগালো। হঠাৎ এমন কাণ্ডে হতভম্ব সবাই। তৎক্ষণাৎ তার পিছু ছুট লাগালো সবাই। মেয়েটা না আবার কিছু করে বসে ভেবে বুক কাঁপলো মেঘের। বাড়ির পিছন দিকে এসে একটু থমকালো সুখ। ফুপা মাকে ঠিক কোথায় পুঁতেছিল ভেবে পায় না সে। দিক বেদিক দিশেহারার মতন খুঁজে গাছের আড়াল থেকে কোদালটা তুলে নিল। বাতাস ধুলোবালিতে প্রায় জুবুথুবু হলো, কিন্তু থামলো না মাটির উপর কোদালের কোপ। কখনো এখানে একটু গর্ত খুঁড়েছে, কখনো ওখানে। মেঘ দ্রুত এসে সুখের হাত ধরল, বোঝানোর চেষ্টা করে বলল, পাগল হলেন অপরিচিতা? কি করছেন এগুলো? আমার মাকে আমি একটু দেখবো মেঘ সাহেব, একটু ছোবো আমি তাকে। এই মাটির নিচেই তো তাকে রেখেছিল। আমি খুঁজে বের করব। মা নামক স্বর্গের স্বাদ আমি নেব। ওই ওই সৃষ্টিকর্তা বড্ড নিষ্ঠুর মেঘ সাহেব, বড্ড নিষ্ঠুর। সে আমার বাঁচার কারণ কেড়ে নিয়েছে, অথচ মৃত্যু দেয়নি। আপনার মাকে এখানে মাটি দেওয়া হয়েছে প্রায় 21 বছর আগে। এতদিনও সে এখানে থাকবে? হাড়গুলো বোধহয় মিশে গেছে। না না, মোটেও এমন কথা মুখে আনবেন না। আমি মাকে দেখবো, আমি জানি আমার মা এখানেই আছে, আমি খুঁজবো। সুখের পাগলামি ততক্ষণে আকাশ ছুঁয়েছে। সে কারো কথা শুনছে না, পাগলের মতন এখানে ওখানে গর্ত করছে। হঠাৎ একটা গর্ত করার সময় কোদালের সাথে যেন কিছু একটা সংঘর্ষ হলো। সুখ অবাক হলো, আবার কোপ দিতে শব্দটা দ্বিগুণ হলো। এবার বাকি সদস্যরাও হতভম্ব। মেঘ সুখের বাহু ধরে একটু দূরে নিয়ে সান্ত্বনার স্বরে বলল, আপনি দাঁড়ান, আমি দেখছি, আমি খুঁজছি। সুখ শান্ত হলো। মনের কোলে যুক্তিহীন ক্ষীণ আশা জেগে উঠল। মেঘ মাটি খুঁড়তে যাওয়ার আগেই ইউসুফ সেখানে চলে যায়। আশ্বাসের স্বরে বলল, আপনি ভাবিকে ধরে দাঁড়ান, আমি দেখছি। মেঘ মাথা নাড়িয়ে সুখকে ধরে দাঁড়ালো। এবার সুখ না, উপস্থিত সবার মাঝে ভীষণ অনাকাঙ্ক্ষিত কৌতূহল জেগে উঠল। ইউসুফ মাটিটা একটু ভালো করে সরাতেই একটা বড় ধারালো রামদা চোখে পড়ল। ইউসুফ কি ভেবে পকেট থেকে নিচের রুমালটা বের করে রামদাটা মাটি থেকে তুলল। রামদাটায় এখনো কালো হয়ে কিছু একটা লেগে আছে, খুব সম্ভবত রক্ত। সবাই আঁতকে উঠল, দুপা পিছিয়ে গেল উত্তেজনায়। কেবল একজনের উত্তেজনা জাগেনি, জেগেছে ভয়। এবার বুঝি তার সত্যিই বেরিয়ে আসবে। পাপ যে বাপকেও ছাড়ে না। রামদাটা দেখেই সবাই আন্দাজ করতে পেরেছে এটা দ্বারা কি কাজ করা হয়েছে। সানজিদা বেগম দ্রুত পুলিশ অফিসারকে কল লাগায়। সুখ চুপ করে রয়। আবারও নতুন ঝড় আসবে, টিকে থাকতে পারবে তো সে, নাকি নতুনভাবে ভেঙে গুড়িয়ে যাবে সে? সুখের জীবন তবে এমন অসুখেই কাটবে? গতকালকের দিনটা খুবই বিশ্রী ছিল, তবে আজ শুভ্র রাঙা রোদ উঠেছে। সুখ বেশ স্বাভাবিক। নিজের স্বামীর বাড়ি ফিরে এসেছে। ওই বাড়িতে থাকলে তার নাকি দম বন্ধ মনে হয়। সকাল সকাল উঠে স্বাভাবিকভাবে সব কাজকর্ম সম্পন্ন করেছে। বিকেলে আবার ওই বাড়িতে যেতে হবে রামদার রহস্য জানার জন্য। পুলিশ অফিসার আজকে সবাইকে থাকতে বলেছে। ঘামে চুপচুপ শরীরটাকে বিশ্রাম দিতে চলে যায় স্নানাগারে। দীর্ঘ এক স্নানের পর রুমে আসতে ড্রয়িং রুম থেকে কথার শব্দ ভেসে আসলো। মিনার ছোটমার, ইউসুফ, এমন কি মেঘের কথার।
শব্দও ভেসে আসছে। সুখ অবাক হয়, এত তাড়াতাড়ি বাড়ি আসার কথা তো মেঘের ছিল না। তবে দ্রুত পায়ে এগিয়ে যায় ড্রয়িং রুমের দিকে। বেশ কথা কাটাকাটি হচ্ছে মেঘ ও ছোট মায়ের মাঝে। সুখ সেখানে উপস্থিত হতে মেঘ অভিযোগের স্বরে বলল, দেখেন না অপরিচিতা, ছোট মা নাকি এ বাড়িতে আর থাকবে না, সে নাকি কোনো এতিমখানায় থাকবে। সুখ কিছু বলতে উদ্যত হতেই রুমি বেগম তাকে থামিয়ে দেয়। শীতল কণ্ঠে বলে, না সুখ, আমি স্থির করে নিয়েছি এই বাড়িতে আমি আর থাকতে পারছি না। আমার খালি ওদের কথা মনে পড়ে। আমি বাকি জীবনটা কোনো এতিমখানায় কাটিয়ে দিব। তাদের মাঝে আমি তোদের প্রতিচ্ছবি করব, কাটিয়ে দিব বাকি কয়েকটা বছর। আর না করিস না? সুখ মনে মনে তাচ্ছিল্য হেসে বলে উঠল, সে বাচ্চাগুলো নিষ্পাপ, তাদের ভেতর স্বয়ং ফেরেশতা। কিন্তু ছোট মা তোমার ছেলে, সে তো নর্দমার কীট, তার সাথে ওদের মিলাচ্ছ। কিন্তু আফসোস সে কথাগুলো মুখ ফুটে উচ্চারণ করতে পারল না, আটকে গেল কণ্ঠনালী অবধি। বেশ খানিকক্ষণ ইউসুফ, সুখ, মেঘ ভদ্রমহিলাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সবাই ব্যর্থ। কেবল মিনা চুপ রইল। রান্নাঘরের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল থম মেরে। ভুলবশত সে বড় ভুল করে ফেলেছে। এ ভুলের মাসুল না আবার সুখকে দিতে হয়। বেশ বাক বিদণ্ডার পর অবশেষে হার মানল সবাই। রুমি বেগম বিদায় নিলেন চিরতরে। যাওয়ার আগে সুখকে ফিসফিস করে বলল, হঠাৎ করে তুমি আমার গলার কাটা হয়ে গেলে। তোমাকে না গিলতে পারছি না উপড়ে ফেলতে পারছি, তবে তোমাকে উগড়ে ফেলার করুণ ইচ্ছেটা আমার ঠিক নেই। আজ অনুভব করছি আমি কিছু কাটার থেকে যাওয়া ভালো। ভালো থেকো তোমার সাম্রাজ্যে। সুখ বুঝতে পারেনি রুমি বেগমের হঠাৎ এখনো তিক্ত কঠোর আচরণ। তবে তিক্ততার মাঝে বিষাক্ততা ছিল না। কিন্তু এমনটা বলার কারণ কি? সুখের শরীরটা বেশ খারাপ, ভীষণ মন খারাপ আর অসুস্থতা নিয়ে হাজির হয়েছে বাবার বাড়ি। 2 দিন আগে বলেছিল খুনির ব্যাপারে জানা যাবে, কিন্তু সেদিন বিকেলে খোঁজ আসলো কিছু সমস্যার কারণে তারা আসেনি। একবারে পাকাপোক্ত প্রমাণ নিয়েই নাকি আসবে। তাদের কাছে এখন যথেষ্ট শক্ত প্রমাণ আছে। সুখদের ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। মেঘেরও মন ভীষণ খারাপ। ছোট মায়ের চলে যাওয়াটা সেও মানতে পারেনি। সুখ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে যায় বাবার লাইব্রেরিটার দিকে। ধুলোহীন বইগুলো নেড়ে চেড়ে দেখে। কেউ একজন ভীষণ যত্ন নেয় রুমটার। দেখেই বোঝা যাচ্ছে খুব ভুল না হলে কাজটা লীলাবতী করে। মেয়েটা কেমন বদলে গেল হঠাৎ করে, যেন অগ্নি হঠাৎ করে জলে রূপান্তরিত হয়েছে। হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল সেদিন রাতের মসৃণের সাথে বিরাট কথোপকথন। হ্যাঁ, এবার লীলাবতীর কাছ থেকে সত্যিটা জানতে হবে। লীলাবতীর আড়ালে থাকা সত্যিটা এবার সবার সামনে আসা উচিত। ইতিমধ্যে বাহির থেকে ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে আসছে। অফিসার বোধহয় এসে গেছে। আচমকা সুখের বুকের ভিতর ছ্যাদ করে ওঠে। আচ্ছা, যদি মানুষটি মেঘ সাহেব হয়? সুখ দ্রুত পায়ে বের হতে নিলেই দরজার পাশে থাকা টেবিলের কোণে ধাক্কা খায়। ব্যথায় আর্তনাদ করে ওঠে সে। টেবিলের উপরের কিনারায় থাকা খোলা ডায়েরিটায় নজরে যায় সুখের। পুরনো হয়েছে বলে মলাটটা খুলে গিয়েছে। বাবার হাতের লেখা সেখানে প্রতিফলিত হচ্ছে। সুখ ডায়েরির পাতা উল্টিয়ে দেখল, কত রকমের লেখা, খুব যতনে সংসার, নাম, রণক্ষেত্রের ছোটোখাটো বিশ্লেষণ দেওয়া। ডায়েরিটার ঠিক মাঝামাঝি পৃষ্ঠায় লেখা, জীবন যেথায় যেমন চলে, গা ভাসাও তার তালে তালে। রাজা হতে বিপরীতে যেও, কিন্তু তলিয়ে যেও না অতলে। সুখ ডায়েরিটাতে হাত বুলিয়ে খুব যত্নে টেবিলের পাশটাতে রেখে ড্রয়িং রুমটাতে এগিয়ে গেল। ড্রয়িং রুমে সবাই উপস্থিত হতে অফিসার বলে উঠলেন, আপনারা যে রান দেওয়াটা দিয়েছেন, আপনারা পরীক্ষা করার আগেই হয়তো বুঝেছেন সেটা দিয়ে কি করা হয়েছে। তবুও বলছি, এটাই সেই অস্ত্র যেটা দিয়ে ভিকটিমকে খুন করা হয়েছে। সবার ভিতরে চাপা থাকা সন্দেহটা সত্যিতে রূপান্তরিত হলো। একজনের তো গলা শুকিয়ে এলো। সুখ নীরবতা ভেঙে শীতল কণ্ঠে বলল, খুনটা কে করেছে তা আমরা একটু দ্বিধায় আছি, কারণ অস্ত্রটার মাঝে কারো হাতের চিহ্ন ছিল না। অনেক দিন কেটে গেলে ফিঙ্গারপ্রিন্ট না থাকাই স্বাভাবিক। ড্রয়িং রুমের কোনায় থাকা মানুষ স্বস্তির শ্বাস ফেলল। পরক্ষণে পুলিশ অফিসার বলল, তবে সানজিদা বেগম অবাক কণ্ঠে বলল, তবে কি? তবে আমাদের সন্দেহের তালিকায় একজন আছে। খুব বেশি সম্ভাবনা খুনটা সে করেছে। সুখের ছোট চাচা বিস্মিত কণ্ঠে বলল, কে সে? সে হলো মেঘ। সুখ 2 কদম পিছিয়ে যায়। সোফার হ্যান্ডেল ধরে নিজেকে কোনো রকম দাঁড় করিয়ে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মেঘ সাহেব? হ্যাঁ, মেঘ। আর যথেষ্ট কারণও আছে সন্দেহের, তাই আপাতত মেঘকেই আমরা অ্যারেস্ট করব।
সুখ সোফায় বসে পড়ে। যা ভয় পেয়েছিল তবে কি তাই হবে? মেঘ সাহেবই তবে এ কাজটা করেছে? সবার মাঝে যখন হঠাৎ বিস্ফোরণ হলো তখন ড্রয়িং রুমে উপস্থিত থাকা এতক্ষণের ভীত মানুষটা প্রচণ্ড সাহসী হয়ে উঠল। 2 কদম এগিয়ে এসে বলল, খুনটা আমি করেছি অফিসার। এ যেন নিস্তব্ধ বজ্রপাত। সবার যেন বিশ্বাসই হচ্ছে না, অথচ অফিসার রহস্যময় বাঁকা হাসি হাসলেন। লীলাবতী রেদওয়ানকে এত নৃশংসভাবে খুন করেছে, এটা ভাবতেই সবার শরীরের রক্ত হিম শীতল হয়ে যাচ্ছে। সানজিদা বেগম মেয়ের ডান গালে শক্ত চড় বসালেন, বাহু ঝাঁকিয়ে বেশ রুষ্ট কণ্ঠে বললেন, যখন যা ইচ্ছে তখন তা করছো, তাই বলছো? কি ভেবেছো তুমি মহান সাজতে আসছো? খুনের দায় নিজের ঘাড়ে নিয়ে মহানতা দেখাচ্ছ? মহানতা না মা, কেবল সত্যিটা বলেছি, খুনটা আমি করেছি। আবার পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। সুখ অস্থিরতাময় কণ্ঠে নিজের বোনকে শোধালো, সত্যি তুই এটা করেছিস? কিন্তু কেন লীলা? কারণ দাদি সবসময়ই বলতো অসৎ পুরুষের বেঁচে থাকা অপেক্ষা মৃত্যু শ্রেয়। লীলাবতী এখনো কাঠখোট্টা জবাবে সবাই হতবাক। পুলিশ অফিসার বেশ শান্ত স্বরে বলল, রেদওয়ান অসৎ পুরুষ ছিল। কি করেছে সে? কি করেনি সে সেটা বলুন। এই যে আমার 6 মাসের উঁচু পেটটা দেখছেন, সেটাও তার কৃতিত্ব। লীলাবতীর কণ্ঠস্থল থেকে উচ্চারিত প্রতিটা কথা যেন এক একটা পারমাণবিক বোমার মতন শব্দ করে বিস্ফোরিত হচ্ছে। সানজিদা বেগম নিজের মেয়েকে টেনে তার দিকে ঘুরান। বিস্মিত হতবাক দৃষ্টি জোড়া মেয়ের দিকে নিবদ্ধ করে থম মেরে যাওয়া কণ্ঠে বলে, পাগল হলি লীলা? একের পর এক এসব কি বলছিস? মাথা খারাপ তোর? না মা, আমার মাথা খারাপ না, তবে মস্তিষ্কের আগাগোড়া পুরোটাই নষ্ট হয়েছে, ঘুণে ধরেছে। সাথে শরীরটার ভিতরে লাল বর্ণ হৃৎপিণ্ডটাতেও ভীষণ বড় ক্ষত হয়েছে। এবার আমাকে আমার পুরোটা দোষ স্বীকার করতে দাও, আমি সবটা খুলে বলি। সানজিদা বেগম ভাষাহীন শব্দহীন হয়ে যায়। আজ তার অনেক কিছু বলার থাকলেও কেবল চুপ রয়। কী বা বলবে? এত বছর তো অনেক কিছু বলেছে, এবার চুপ করার পালা। চুপ করতে হবে। একটা কথা আছে না, সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। লীলাবতী ছোট্ট শ্বাস ফেলল, তার দেহের ভিতর থাকা ছোট্ট প্রাণটাকে একটু ছুঁয়ে দিল চামড়ার উপর দিয়ে। কিছুটা সময় চুপ করে রইল। চোখের কান্নির ঘেঁষে গড়িয়ে পড়ল কয়েক বিন্দু অশ্রুকণা। তপ্ত ধাতস্থ করে বলল, রেদওয়ান ভাইয়ের সাথে আমার সম্পর্কটা প্রায় বছরখানেক গড়াবে। আবার রেদওয়ান ভাইকে ততটা পছন্দ করতো না, আমিও আপাইকে ততটা পছন্দ করতাম না। তাই আমার পছন্দের তালিকায় যুক্ত হলো রেদওয়ান ভাই। প্রথমে তার সাথে গড়ে উঠল আমার মনের সম্পর্ক, আর সেটা গিয়ে থামলো সর্বনাশ অবধি। চোখের সামনে এই রঙিন দুনিয়ায় এই মানুষটাকে ভীষণ রঙিন লেগেছিল। আপুর প্রতি তার বিদ্বেষ আমাকে তার প্রতি আরও কয়েক ধাপ ভালো লাগার সৃষ্টি করে দিয়েছিল, কারণ আপুকে আমারও পছন্দ ছিল না। আমার কল্পনার অসাধারণ পুরুষটি হঠাৎ অতি নগণ্য কাপুরুষে পরিণত হলো। বাবার মৃত্যুর দিন আমি জানতে পারি আমার শরীরে আরেকটা প্রাণের অস্তিত্ব। যখন এই মানুষটাকে জানালাম তখন সে নোংরা খেলা খেলে। হ্যাঁ, তার কথাই আমি আপাইকে বলেছিলাম এই সন্তানের বাবা সে না, আপুর হবু স্বামী। যেন আপু অনেক ভেঙে যায়, তাই তার এই প্ল্যান। আমিও তখন স্বার্থে অন্ধ হয়ে এই কাজটাই করলাম। তারপর তার বাড়িতেই রটালাম আপু প্রেগনেন্ট। সবটা ঠিকই ছিল। সে বলেছিল তার কথাই শুনলেই একমাত্র সে আমাকে বিয়ে করবে। আমিও সবটা করলাম। ততদিনে আমার আপুর প্রতি যে মিথ্যে অপছন্দের দেয়ালটা ছিল তা খসে পড়ে গেল। তবুও সন্তানের জন্য তো মায়েদের কত কিছুই করতে হয়। কিন্তু আমার সবটা সাজানো দুনিয়াকে একেবারে ভেঙে চুরমার করে দিয়ে সেদিন ফুপি আপুকে বউ বানানোর প্রস্তাব দিল। ভেঙে গেলাম আমি। যতটা ভেঙে গেলে একটা গাছ আর বড় হয় না। তার কাছে যখন জবাব চাইতে গেলাম সে বাঁকা হেসে বলল সবটাই তার খেলা। আপুকে সে বিক্রি করে দেবে চওড়া দামে, আর আমি যদি তিরিং বিরিং করি তবে পতিতার খাতায় যুক্ত হবে আরেকটা নামও। সেদিন ঘিন ঘিন করে উঠল শরীরটা। কার রক্ত আমি গর্ভে ধরে বড় করছি? একটা নর্দমার কীট সে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হলো, কিন্তু এই অদম্য ইচ্ছেটাকে গলাচাপা দিয়ে মেরে ফেললাম দাদির মতন তেজি মানুষের কথায়। না, আমি কেন মরবো? মরতে হলে সে মরবে। নিজের মতন সাজিয়ে নিলাম সবটা প্ল্যান। বিয়ের দিন কারেন্টের সুইচ বন্ধ করে আমি কোপ দিয়ে ফেলে দিলাম তার গলা। কতটা ঘৃণা জমলে এতটা নৃশংসতা জমেছিল ভাবো এবার। ভেবেছিলাম লুকিয়ে ফেলবো এর খুনের কথা, কিন্তু পারলাম না। কারণ আমার জন্য আবারও আমার আবার ক্ষতি হবে তা আমি চাইনি। কারো মুখে টু শব্দ নেই, কেবল ফোপানো শব্দ আসছে। সানজিদা বেগমের মেয়ের এমন আধার ভবিষ্যৎ দেখে ফুপিয়ে যাচ্ছেন। পুলিশ অফিসার মহিলা কনস্টেবলকে ইশারা করতেই সে সামনে এসে দাঁড়ালো। অফিসার গলা পরিষ্কার করে বলল,
আমারও তোমার উপর সন্দেহ হয়েছিল, যদিও বা মেঘ রেদওয়ানের নারী পাচারের কথা জানতো, কিন্তু সন্দেহটা তোমার উপরেই হয়েছিল। খুনের পরে একমাত্র আমি তোমার চোখে কোনো কান্না ভয় কিছু দেখিনি। খুব সাধারণভাবেই তোমার চলাফেরা ছিল। সবার শেষে তুমি নাকি রুম থেকে বের হয়েছিলে। পাড়ার কোনার দোকান থেকে একটা রামদা অনেক শান দিয়ে এনেছিলে নাকি তুমি। একে একে সব হিসেবে 2 করলাম। মেঘ জানালো সে নারী পাচারের কথাটা জেনেছিল বিয়ের দিন, কিন্তু সে বলার আগেই এত কিছু হয়ে গিয়েছিল। সুখবতী ভেঙে পড়বে দেখে সে আর কাউকে এটা জানায় না। তারপর সব রহস্য ঘুরে তোমার দিকে আসলো। শেষমেশ তোমার কল হিস্ট্রি থেকে সন্দেহ পরিষ্কার হলো। তোমার মুখ থেকে স্বীকার করানোর জন্যই একটু অন্যরকম ভাবে প্ল্যান করলাম। লীলাবতী নীরবে হাসে, কিন্তু কোনো প্রত্যুত্তর করে না। নিজের মায়ের কাছে গিয়ে করুণ স্বরে বলল, মা, বাঁচতে হলে অনেক কারণ লাগে। আমারও সে অনেক কারণ আছে। এই যে আমার গর্ভের সন্তানটা আমার বাচ্চার কারণ। তোমাকে একদিন বলেছিলাম তুমি মা হতে পারোনি, কিন্তু যখন তুমি সব ভুলে আপাকে বুকে টেনে নিলে, ঠিক সেই মুহূর্ত থেকে তুমি মা হয়ে উঠেছ। কেঁদো না মা, তোমাকে দেখার লোকের অভাব নেই। যাকে একদিন তুমি দেখতে পারোনি, আশা রেখো সেই তোমাকে দেখবে। সানজিদা বেগমের কান্নার গতি আরও বাড়ল। লীলাবতী ধীর গতিতে সুখের কাছে যায়। তখন সুখ নীরবে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। লীলাবতী সুখের হাতটা নিজের পেটের মাঝে রাখে, আদুরের স্বরে পেটের দিকে তাকিয়ে বলে, এই যে বাবু, এটা তোর মা। মনে রাখিস, তুই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বাচ্চা, কারণ তোর মা এই যে নিঃস্বার্থ মানুষটা। আপা রাখবে না আমার সন্তানটাকে তোমার কাছে? এই হতভাগা মেয়েটার কথাটা রেখো। সুখ হাউমাউ করে কেঁদে উঠল। জীবনে এই পর্যায়ে এসে নিজেকে ভাগ্যবতী মনে করছে। তাকে বাঁচানোর জন্য সবার এত বিসর্জন। কিভাবে সে শোধ করবে এত ঋণ? সুখ বোনকে শক্ত করে জাপটে ধরল। লীলাবতীও কেঁদে দিল। এই ছোট্ট মেয়েটা হঠাৎ করে কত বড় হয়ে গেল। নিয়ে যাওয়া হলো অষ্টাদশীর মৃত মনের মেয়েটাকে, যার আবেগের বশে করা একটা ভুল মানুষকে বেছে নেওয়া তার সুন্দর জীবনকে কেড়ে নিল। কারো খারাপ করে আদৌ কেউ ভালো থাকতে পারে? তাই হয়তো ভালো থাকতে পারল না লীলাবতী। লীলাবতীর সাথে সাথে শেষ হলো এই বাড়ির সকল রহস্য। বিচ্ছিন্ন হলো ক্ষীণ যোগাযোগ। সানজিদা বেগম স্বামীর শেষ আশ্রয়টাকে বেছে নিলেন নিজের ঠিকানা হিসাবে। বাবার বাড়ি থেকে ইউসুফের সাথে ঘরে ফিরেছে সুখ। আজ মেঘ একটু ছোট মায়ের কাছে যাবে। টানা এতদিনের অশান্তি প্রতিটি মানুষকে ধ্বংস করে দিল। রুমে ঢুকতেই সোফায় বসে থাকা মানুষটাকে দেখে তাজ্জব বনে গেল সুখ। অস্ফুট স্বরে বেরিয়ে আসলো, ধীশক্তি। সোফায় থাকা মানুষটা সুখকে দেখে অবাক হয়ে উঠে দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, আরে সুখবতী, আপনি এখানে? আপনিও কি মেঘের কাছে এসেছেন? আমিও আপনার ব্যাপারে আলাপ করতে এসেছিলাম। ইউসুফ অবাকে হা হয়ে যায়। অবাক কণ্ঠেই বলে, সত্যি ভাইয়া, আপনি ভাবিকে চেনেন? ওনার ব্যাপারে কি কথা বলবেন? ধীশক্তি নামের ভদ্রলোক যেন বিস্ময়ের চরম পর্যায়ে চলে গেল। অবাক কণ্ঠে বলল, ভাবি? হ্যাঁ ভাবি, মেঘ ভাইয়ার ওয়াইফ। ইউসুফের কথায় ভদ্রলোকের জন্য বোধগম্য হলো না কিছু। সে সুখের দিকে তাকিয়ে চোখ দুটো বিস্ময়ের আকাশ পানে তুলে বলল, বিহঙ্গের ব্যাপারটা জেনেই কি মেঘ আপনাকে বিয়ে করেছে? শুনেছি বিহঙ্গ নাকি আর বেঁচে নেই, সাথে আন্টি আর বিহঙ্গর বাবাও। হয়তো এজন্যই বিয়েটা করেছে আপনাকে মেঘ, ছোট ভাইয়ের ক্ষতিপূরণ করতে। ধীশক্তির এমন কথা ইউসুফ হতবাক। সে যেন কিছু বলার ভাষা পাচ্ছে না। সুখ ইউসুফের দিকে আর চোখে তাকালো। সুখের গলা শুকিয়ে এলো। সত্যি কি আর লুকিয়ে রাখা যায়? কখনোই যায় না। সুখ তবুও ছোট কণ্ঠে বলল, না মেঘ সাহেব কিছু জানেন না। ওনার সাথে বিয়েটা হয়েছে অন্য কারণবশত। আমি আর কখনোই তাই সবটা জানাইনি। যে মানুষটা মারা গেছে তাকে নিয়ে আলোচনা আর নাই করলাম। ইউসুফ এবার সুখের দিকে তাকালো। আশ্চর্য বনে গেল যেন। ভরাট কণ্ঠে বলল, ভাবি, তবে বিহঙ্গই কি মসৃণ? সুখ মাথা নিচু করে হ্যাঁ জানালো। ইউসুফের হঠাৎ শরীর কাঁপিয়ে ঘাম ছুটল। স্যার জানলে কি হবে? সব শেষ হয়ে যাবে, সব শেষ। সুখ ইউসুফের হতভম্বা ভাবটা বুঝতে পেরে নতজানু হয়ে বলে, আপনাকে সব পরে বলবো ইউসুফ ভাই। মিস্টার ধীশক্তি, আপনার আর কিছুই বলার প্রয়োজন নেই। আমি আশা রাখবো আপনি এই সত্যটা মেঘের কাছ থেকে লুকিয়ে রাখবেন। মেঘ সাহেব সবটা সহ্য করতে পারবেন না, প্লিজ। ধীশক্তি নামের সুপুরুষটি চুপ রয়। মাথা ঝাঁকিয়ে বলে, আচ্ছা, কখনোই বলবো না। ভালো থাকবেন। আজ তাহলে আসি। সুখ মাথা নাড়িয়ে হ্যাঁ জানাতে ধীশক্তি বেরিয়ে গেল। সুখ ছোট্ট চেয়ারটাতে গিয়ে বসলো। এতক্ষণ সবটা নীরবে পর্যবেক্ষণ করলো। সুখ ইশারা করতেই এক গিলাস ঠান্ডা পানি এনে এগিয়ে দিল ইউসুফের দিকে।
এই পানিটার ভীষণ অভাব বোধ করছিল ইউসুফ। কাঙ্ক্ষিত জিনিসটা পেতে দ্রুত পান করে নিল। সুখ মিনাকে ইশারা করে সামনের সোফায় বসতে বলল। মিনা বসতে ইউসুফ ভয়ার্থ স্বরে বলল, ভাবি, আপনি বিরাট বড় কিছু লুকাচ্ছেন না তো? সুখ না চাইতেও তাচ্ছিল্য হাসে, যে হাসি দ্বিগুণ করে অবাক করে ইউসুফকে। নিজের চোখের কোণে অশ্রুর কণাটা মুছে দীর্ঘশ্বাস ফেলে সুখ বলল, হ্যাঁ ভাইয়া, বিরাট বড় কিছু লুকিয়েছি, শুনবেন? ইউসুফ মাথা নাড়াতে সুখ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও সেদিন অবাক হয়েছিলাম যেদিন দেখেছিলাম মসৃণ আর কেউ না, মেঘ সাহেবের ভাই বিহঙ্গ। কিছুক্ষণের জন্য আমি মেঘ সাহেবকেও অবিশ্বাস করেছিলাম, কারণ তার মায়ের প্রতিশোধ নিতে গিয়েই তার ভাই সবটা কাজ করেছিল। কিন্তু পরক্ষণেই আমার সব ভাবনা ভুল হয়ে গেল তার আচরণে। ওনার মায়ের আচরণেও রীতিমতো আমি বিমোহিত। সবটা বিহঙ্গ সবার অগোচরে করেছে, তাই ভেবেই নিয়েছিলাম। কিন্তু সুখ থামে, কিন্তু ইউসুফের উত্তেজনা তৎক্ষণে আকাশ ছুঁয়েছে। দ্রুত গতিতে বলে, কিন্তু কি ভাবি? সেদিন মিনা আমাকে আমার ঘর দেখিয়ে দিয়ে একটা সাবধান বাণী দেয়। আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা বোধহয় পাগল, কিন্তু রাতের খাবার খেতে গিয়ে মিনার গালে চরের দাগ দেখে সন্দেহ গাঢ় হয় আমার। তারপর আরো সন্দেহ নতুন করে উৎপাদন হয়। মেঘ সাহেবদের বাড়ির পেছনে একটা কুঠির ঘর আছে না, জানেন সেটাতে কি রাখা হয়? ইউসুফ ভুরু কুঁচকে স্বাভাবিক কণ্ঠে বলে, সেখানে তো আমার জানা মতে কিছুই রাখা হয় না, খালি থাকে। ইউসুফের কথা শুনে সুখ বাঁকা হেসে বলল, আপনাদের চোখে অনেক বছর যাবৎ ধুলো ছোড়া হচ্ছে, ওরা মেরেছে ধুলোগুলো। একদিন বৃষ্টি ভেজা রাতে আমি আধার ভেদ করে দেখলাম কে যেন কুঠির রুম থেকে বেরোচ্ছে, কিন্তু মেঘ সাহেব বলেন এটা নাকি অনেক বছর যাবৎ তালা দেয়া। তারপর গভীর রাতে গাড়ির শব্দ শুনতে পেলাম। হাজারো সন্দেহ বাসা বাঁধলো মনে। মনে হলো খুঁটি গেড়ে বসতে হবে সব সমাধানের জন্য। এরপর শুনলাম মিনা নাকি এসব শুনতে পেত, তাই সবাই ওকে পাগল ডাকে। মিনাকে ওই ঘরের সামনে যেতে না করেছে। এতে রহস্য দ্বিগুণ হলো। এই রহস্যের মাঝে আমার চোখে ধরা পড়লো আরো নোংরা ঘটনা। ইউসুফ আটকে উঠে বলল, কি ঘটনা ভাবি? মেঘের মায়ের সাথে তার খালু মানে শরীফুল ইসলামের পরকীয়া। ইউসুফ এবার ছিটকে দাঁড়ালো, উচ্চ স্বরে বলল, এসব কি বলছেন ভাবি? কখনোই এমনটা হতে পারে না। এবার মিনা নামের মেয়েটা মুখ খুলল। আপনারা তো সেখানে থাকতেন না দাদাবাবু, সে বাড়ি ছিল নোংরামিতে ভরা। আমি জানতাম এই কাহিনীগুলা, ছোট মাও জানতো, কিন্তু তবুও চুপ থাকতো। বেচারি যে সংসার পাগল ছিল। সুখ মিনার কথাতে সায় জানিয়ে বলল, হ্যাঁ সত্যি। এছাড়া আরো একটা কথা আপনারা জানেন না, মেঘ রেহানা বেগমের ছেলে না। ইউসুফের যেন বিস্ময় হবার দিন আজ। রীতিমতো একটার পর একটা বিস্ফোরিত ঘটনা বের হয়ে আসছে। সেই বিস্ময় ভাবটা চেপে না রাখতে পেরেই অবাক মাখানো কণ্ঠে বলল, কি বলছেন ভাবি? তাহলে কার ছেলে স্যার? রেহানা বেগমের যার সাথে বিয়ে হয়েছিল তার বড় ভাইয়ার। আর ওই বাড়িটা মেঘেরই বাবার বাড়ি। এক গাড়ি দুর্ঘটনায় সবাই মারা যায়, মেঘের বাবা মাও। মেঘের নামে সব সম্পত্তি ছিল বিধায় মেঘকে এত যতনে বড় করে রেহানা বেগম। কিন্তু সবটাই মেঘের গোপনে। নিজের বোন জামাই সবাইকে সেই বাড়িতে তুলে নোংরা খেলায় মেতে উঠেছে। শুধু পরকীয়া না, তারা নারী পাচারের সাথেও খুব ভালোভাবে জড়িয়েছিল। আর সেই কুঠির ঘরেই রাতে রাতে মেয়ে এনে লুকিয়ে রাখতো, তারপর পাচার করে দিত, আবার মধ্যরাতেই। এর সাথে যুক্ত ছিল বিহঙ্গ। একদিন রাতে গাড়ির শব্দেই ঘুম ভাঙতে দ্রুত বারান্দায় যাই আমি। সেখানে গিয়ে দেখি রেহানা বেগম আর শরীফুল একটা গাড়িতে কয়েকটা মেয়েকে জোর করে তুলে দিচ্ছেন। আমার যা বোঝার বোঝা হয়ে গেল। শুধু এখানেই থেমে থাকেনি, মিনা সব গড় করে বলে দিচ্ছিল দেখে মিনাকেও পাচার করার প্ল্যান করে তারা। ইউসুফ মিনার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। সব যেন তার মাথার উপর দিয়ে গেল। মিনা এবার উপর নিচ মাথা নাড়িয়ে বলল, ভাইজান, যদি ভাবি আমার পালাইতে সাহায্য না করতো তাহলে আমারেও আপনারা আর দেখতেন না। অন্যান্য কাজের মেয়েগুলো যেভাবে উধাও হয়ে গিয়েছিল সেভাবে আমিও উধাই হতাম। সবার কাছ থেকে মুছে যেত আশা আক্তার মিনা নামের মেয়েটার অস্তিত্ব। তুমি তো অন্য সব কাজের মেয়ের মতনই পালিয়েছিলে। গত বছর যে 2 কাজের মেয়ে পালিয়েছে স্বর্ণ গয়না নিয়ে, ঠিক তেমন ভাবেই। ইউসুফের কথায় সুখ ডানে বামে মাথা নেড়ে হতাশার শ্বাস ফেলে বেশ আফসোস মাখানো কণ্ঠে বলে, ওই 2 মেয়েও পালায়নি। ওদের গ্রাম থেকে কাজ দিবে বলে নিয়ে এসে ওই বাড়িতে কয়দিন রেখেছিল, তারপর পাচার করে দেয়। এটাই আমি জানতে পারি রেহানা বেগমের কাছ থেকে। সে অবশ্য আমায় বলেনি। মিনাকেও এমন উদয় করার প্ল্যান করেছিল শরীফুল আর বিহঙ্গের সাথে, তখন আমি শুনেছিলাম সেটা। বিহঙ্গের বাবা নর্দমার কি, সে আমাকেও তার লালসার দৃষ্টি থেকে বাদ দেয়নি। ইউসুফ উঠে গেল, টেবিলের উপর থেকে পানি নিয়ে আর এক গ্লাস পানি খেলো।
এত এত রহস্য সবার অগোচরে কিভাবে ছিল? এত অপরাধ কিভাবে করতে পারে একটা মানুষ? ইউসুফ নিজের রুমালটা বের করে ঘাম মুছে নেয়, আবার নিজের আসনে এসে বসে পড়ে। আনমনেই বলে, আইনের কাছ থেকে এত অপরাধ কিভাবে লুকিয়েছিলে? টাকা থাকলে সব সম্ভব। টাকার জন্য মাঝে মাঝে রক্ষক ও ভক্ষক হয়ে যায়। এবার তবে আসল কাহিনীতে আসা যাক। আমার দাদি নিজে পড়ে গিয়ে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে জানেন। এই কথাটির জন্য ইউসুফ প্রস্তুত ছিল না বোধহয়, তাই উচ্চ স্বরে চেঁচিয়ে বলল, কি? সুখ ফুপিয়ে কেঁদে ওঠে। দাদির কথা মনে পড়লেই তার কলিজাটা ছিঁড়ে যায়। কাঁদতে কাঁদতেই সে বলে, হ্যাঁ ঠিক শুনছেন, বিহঙ্গ আর রেহানা বেগম প্ল্যান করেছিল এবার নাকি মেঘকেও মেরে ফেলবে তারা, সম্পত্তি হাতিয়ে নিবে, যা আমার দাদি ভুলবশত শুনে ফেলে। দাদি আমাকে বলতে আসতে চেয়েছিল, কিন্তু সেটা রেহানা বেগম ততক্ষণে দাদিকে দেখে ফেলেছিল। তাই সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মানুষটাকে। ভেবেছিল দাদি মারা গেছে, কিন্তু ততক্ষণেও দাদির প্রাণ ছিল। আমি ছুটে আসতে বৃদ্ধা মহিলাটা অস্পষ্ট স্বরে নিজের নাতিকে সাবধান বানিয়ে দিয়ে যায়, কিন্তু আমি কাউকে জানাইনি সেটা। দাদির শরীরটা ধরে প্রতিজ্ঞা করেছিলাম, একটা কাউকে বাঁচতে দিব না আমি। ইউসুফ আবারও ভয়ার্ত কণ্ঠে বলল, এখন আপনি অন্তত এটা বললেন না যে আগুনটা আপনি লাগিয়েছেন। সুখ বাঁকা হাসে। সে হাসির সাথে চোখ দেয় মিনাও। ঝটপট কণ্ঠে মিনা বলে, না, আগুন ভাবি না, আমি লাগিয়েছি। ইউসুফের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠল? পরপর এতগুলো ধামাকা। সুখ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মিনা আগুন লাগিয়েছে, কিন্তু প্ল্যানটা ছিল আমার। ওই বাড়িতে যা পাপ ছিল তা আমার একার পক্ষে সম্ভব ছিল না বুঝবার, তাই সব পাপের উৎস শেষ করে দিলাম। ওরা আমার মেঘ সাহেবকে মারা প্ল্যান করেছিল, আমার দাদিকে মেরেছিল, কত মেয়ের জীবন নষ্ট করেছে, ছোট মাকে ঠকিয়েছে, এমনকি বিহঙ্গকে আমার বিয়ের আসর অব্দি নিয়ে গিয়েছিল সেই মহিলা, কিন্তু স্বীকার করেনি সে। এটা বিহঙ্গের কাছ থেকে জেনেছিলাম আমি। তারপর সবার মন জুগিয়ে চললাম, মিনাকেও হাজির করলাম আমার প্ল্যানে। অতপর সেদিন রেহানা বেগম, শরীফুল ইসলাম আর বিহঙ্গের সাথে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দিই। মেঘ সাহেব আর ছোট মাকে নিয়ে ঘোড়ার নাম করে বের হয়ে যাই। আমরা বের হওয়ার পরেই মিনা আগুনটা লাগায়। সবাই গভীর ঘুমে ছিল বিধায় বাঁচতেই পারেনি। এভাবেই পৃথিবী থেকে বিদায় করলাম কতগুলো পাপ। তবে আমার অপরাধও কম না। দীর্ঘ রহস্যের জট খোলার পর ইউসুফ নির্বাক, নিস্তব্ধ হয়ে যায়। কোনটা ভুল কোনটা ঠিক বুঝে উঠতে পারে না। সুখ ছোট্ট শ্বাস ফেলে উঠে দাঁড়ায়, অপরাধী কণ্ঠে বলে, ভাইয়া আমিও অপরাধী, মিনার এখানে দোষ নেই, তাই আমি সবটা পুলিশের কাছে স্বীকার করব। আপনি পুলিশকে ডাকেন। ইউসুফ তড়িৎ বেগে দাঁড়িয়ে যায়। ছাড় জানতে পারলে বোধহয় মরেই যাবে। কি করবে সে এখন? এই ঘটনা কিন্তু ছোট মাও জানে। ভাবি যেদিন এর বাপের বাড়ি যায়, ছোট মা সব আমার পেট থেকে বের করে, কিন্তু ছোট মা বলেছে সে কাউকে এটা বলবে না। নরক থাকা চেয়ে নাকি না থাকাই উত্তম। কিন্তু যতই হোক বিহঙ্গ তার ছেলের ছিল, তাই তার সুখ ভাবিকে নিয়ে একটু খারাপ লাগা কাজ করেছে। সেটা যেন বড় আকার ধারণ না করে, তাই চলে গেছে সে। মিনার এখনো কথা ইউসুফ ভুরু কুঁচকায়। একটা মানুষ কতটা নোংরামি শিকার হলে নিজের বোন, স্বামী, সন্তানের হত্যাকারীর কাজকে সমর্থন করছে। কিন্তু অপরাধ তো অপরাধই হয়। পরপর 3টা মানুষের খুন করা তো অপরাধী, কিন্তু কিছু অপরাধ না করলে যে সমাজটা নোংরামিতে ভরে যাবে। হঠাৎ সুখের চোখ মুখ আধার করে মাথা ঘুরে উঠল, লুটিয়ে পড়ল ফ্লোরে। আতকে উঠল ইউসুফ। জ্ঞান হারিয়েছে মেয়েটা। ভীষণ মাথা ব্যথা নিয়েও চোখ খুলে তাকায় সুখ। তার সামনে ইউসুফ আর মিনার ঝাপসা মুখটা ভেসে আসে। সে ধীর গতিতে উঠে বসে। সুখকে উঠতে দেখে ইউসুফ ছোট একটা হাসি উপহার দেয়, শীতল কণ্ঠে বলে, ভাবি, যা হয়েছে মনে করবেন সেটা আপনার অতীত, তা মাটি চাপা দিয়ে ফেলেন। আপনাদের কোল জুড়ে নতুন অতিথি আসবে, তাকে নিয়ে শুরু করেন আপনার নতুন অধ্যায়, যে অধ্যায়ের নাম হবে সুখের সুখ। অসুখের কারণগুলো আপনার আশেপাশে আর থাকবে না, সবটা আড়ালে থাকবে। কিছু সত্যি আড়ালে রাখা ভালো। সুখের মস্তিষ্ক অবধি কথাগুলো যেতে তড়িৎ গতিতে লাফিয়ে ওঠে সে। নতুন অতিথি কথাটা কানে আসতে আপনা আপনি হাত চালিয়ে চলে যায় পেটের কাছে। ডাক্তার মেঘকে এগিয়ে দিয়ে ততক্ষণে রুমে এসে পৌঁছায়। মেঘের মুখের হাসিটা যেন সুখের সব অপরাধ বিষাদ মুছে দেয়। এই হাসি মুখটা দেখার জন্য হলেও সবটা লুকিয়ে থাকবে, সবটা। মেঘকে রুমে আসতে দেখে ইউসুফ মিষ্টি আনার নাম করে বেরিয়ে গেল। মিনাও কাজ আছে বলে চলে গেল। রুম থেকে বের হতে ইউসুফের মোবাইলটা শব্দ করে বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে কিছুক্ষণ থমকে গেল যেন। কতগুলো দিন পর কল করলো মানুষটা। কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিয়েই অস্ফুট স্বরে বলল, হৈমন্তিকা? হ্যাঁ ক্যাবলাকান্ত,
আমি হিমা, ভুলে টুলে গেছেন নাকি? আমি শহর ছাড়তে ছাড়তে আপনি কিনা আমার মায়া ছেড়ে দিয়েছেন। ভেরি ব্যাড। আপনার মায়া কি ছাড়া যায়? আপনার মায়া আমার শরীরের ছায়ার মতন, যা ছাড়বে না কভু। বাহ, ভালো বলেন তো। আপনার কথাতে আমি প্রসন্ন হয়েছি। এবার আপনাকে গুড নিউজ দিতে যাচ্ছি। ইউসুফের মনের কোণে বিষাদ জমে হঠাৎ করে ব্যথিত স্বরে বলে, বিয়ে ঠিক হলো বুঝি? অপর পাশে হিমার রিনরিনে হাসির ঝঙ্কার ভেসে এলো। হাসতে হাসতেই বলল, বিয়ে ঠিক হয়নি, তবে জামাই ঠিক করেছি। ইউসুফ ছোট্ট করে বলল, ও আরে মশাই, নাম জানবেন না? হ্যাঁ বলুন। ক্যাপলাকান্ত। ইউসুফ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারেনি, বিস্মিত স্বরে বলল, কি? অপর পাশে আবার হাসির শব্দ ভেসে এলো। মিষ্টি স্বরে বলল, বুঝলেন তো ক্যাপলাকান্ত, আমি অনেক ভেবে দেখলাম আপনার মতন আমি আর এক পিসও পাবো না। যা পেয়েছি তা যদি সামলে না নিই তাহলে কিভাবে হবে? কেউ একজন আমার চোখ খুলে দিয়েছে, এখন আমি আমার মনের দরজা খুলে দিলাম। প্রবেশ করবেন তো? ইউসুফ চরম উত্তেজনার বাকরুদ্ধ হয়ে গেল, তবুও উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এখনই জুতা খুলে আসছি। হিমা আবারও ঝঙ্কার তুলে হেসে দিল। ইউসুফ কৃতজ্ঞতার দৃষ্টিতে সুখের পানে তাকায়। সুখ তখন ইউসুফের দিকে তাকিয়েছিল। ইউসুফের চোখে চোখ পড়তেই একটা মিষ্টি হাসি উপহার দিল। ইউসুফও কৃতজ্ঞতায় চোখের কার্নিশের জলটা মুছে নিয়ে হাসি দিল। ইউসুফ চলে যেতেই মেঘ নিজের উষ্ণ বাহুতে জড়িয়ে নিল সুখকে। অতি উল্লাসিত কণ্ঠে বলল, আপনি আমার জীবনে পূর্ণতা দিয়েছেন অপরিচিতা। আমি সারা জীবনের মতন ঋণী আপনার কাছে। আমার জীবনটা পরিপূর্ণ করার জন্য আপনাকে বিশাল বড় করে ভালোবাসা। সুখ মেঘের এহনো কথায় হেসে দেয়, গোপনে ছোট শ্বাস ফেলে বলে, সুখের অসুখ শেষ হলো, তবে সুখ না পেলে সুখ ছিনিয়ে নিতে হবে।